বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ে আমরা প্রবেশ করলাম। যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের 28 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা 100 ছাড়িয়ে যাবে, যারা কিনা বিভিন্ন সময় গুম, খুন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন। এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো আছেনই। ডক্টর কনক সারোয়ার ভাই, তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন। আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশই হয়ে গিয়েছিলাম বলা চলে। তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি, কিন্তু আগে থেকেই বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না। সবসময় যত সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি, এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে কোনো জায়গায় বলেন, সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনীকেই ঠিক হইতে হবে, তাদের হাতেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে। যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো। আজকে কোনো সমালোচনা না, আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগ এসেছে। আপনারা দীর্ঘদিন ধরে এই গত দুদিন আগের কথাও যদি বলি, ঘাটতারাও করেছেন যে আপনারা বিশাল কিছু, আপনাদের এদেরকে আটক হতে দেবেন না, আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন। এখনো ষড়যন্ত্র চলমান। আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক করেছেন। তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে, কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন। কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না। আমরা সেনাবাহিনীর আর কোনো সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না। যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালোই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এটা নিয়ে কোনো ধরনের নয়ছয় করা, কোনো নাটক করার চেষ্টা করবেন না। সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন। আমরা এই ঘটনার সাথে যারা আছি তাদের মধ্যে সবচাইতে বেশি থেকে কাজ করেছেন, একেবারেই কাছাকাছি থেকে কাজ করেছেন। আমি সবার আগে যদি বলি, আমাদের কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন, অনেক ঝুঁকি আপনার উপর দিয়ে গিয়েছে। আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি। স্যার, আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো, দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন, এই 28 জনের বাইরে আর কারা কারা আসতে পারে বা অভিযোগগুলো কি ছিল তাদের বিরুদ্ধে? এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যদিও যে অনুষ্ঠানে আমরা কথা বলতেছি এটা খুব লজ্জার। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তবে আমি মনে করি সবাইকে এই বলে আশ্বস্ত করতে চাই, ব্যক্তির দায় কেউ নেবে না। তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে। তবে একটা মানুষের সহানুভূতি থাকতো, একটা মানুষের একটা করে নিত যে তারা ভুল করছে, কেউ স্বীকার করে নাই। খোদ ডিজে ভাইয়ের ভিতরে ছিল আয়নাঘর। কোনোদিন তার অপরাধ বোধ, ইভেন কোন তারা মানে স্বতঃস্ফূর্ত ভাবে যে কপারেট করে সেটা করেন, যার জন্য তো পক্ষ লাগতেছে। এখানে ভুলে যাওয়া যাবে না, আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন, উনি কিন্তু জেলে গিয়েছিলেন। তো এটা নতুন কিছু না। জেনারেল লতিফ ডিজে ভাই ছিলেন, ওনাকে পুলিশে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে। সুতরাং অন্যায় করলে কেউ রেহাই পায় না। আমরা দীর্ঘ 15 বছর এটা ভুলে গেছি। আবার আমাদের এত খেসারত দিয়ে আমাদেরকে এটা করতে হচ্ছে, বড় লজ্জার। তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে, এদেরকে সবাইকে ডাকা হয়েছে, কেউ কথা স্বীকার করে নাই। এটা স্বাভাবিক। আমি বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে, ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে জাবেরের নাম আমি প্রপোজ করছিলাম, নওরোদের নাম প্রপোজ করেছিলাম, তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্যান্য অফিসার বিব্রত বোধ না করে। যারা ইন্টারোগেশন করতেছেন তারা বয়সে জুনিয়র, সুতরাং একটু বিব্রতকর অবস্থা হইতে পারে, বাট শোনেন নাই। ওনারা নিজেরা বিচার করবেন। এই হেডম, এই ইগোস্টিকের জন্য আজকে অবস্থা। এর জন্য দায় বা সম্পূর্ণ সেনাপ্রধানের।
সেনাপ্রধানের গোয়ার্তুমের জন্য আজকে অফিসারদের এই অবস্থা। এখন হয়তো কি একটা লোক যে অপারেশন করে ধরছে, টর্চার করছে, তার গুরুত্ব একরকম, আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে, তার গুরুত্ব একরকম। অপরাধী, বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে। মৃত্যুদণ্ড হয় বা 1 বছর থেকে মৃত্যুদণ্ড হয়, যে কোনো দণ্ড দিতে পারে বিচারক, কিন্তু কেউ কোঅপারেট করে নাই। আর যার ফলশ্রুতিতে মোটামুটি যার দায়িত্বে ছিলেন সেইভাবে আনা হয়েছে। অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হয়েছে। যেমন আমার প্রথম গুম হচ্ছে 11 সালে, 9 সাল থেকে শুরু করার কথা, কিন্তু এটা তা করা হয় নাই। নেহাত বাধ্য হয়ে আইসিটি 16 সাল থেকে, অর্থাৎ ডিজিএফআইটা ধরা হয়েছে এইভাবে, আজমি স্যার থেকে শুরু করে পাঁচই আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে। এখানে কারা ডিজি ছিলেন, কারা সিটিআইবি ছিলেন, তাদেরকে আনা হয়েছে আজমি স্যারের, এটা ডিজিএফআই। আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত কারা ছিলেন, এডিজি র্যাব অ্যাজ ওয়েল এজ ডাইরেক্টর ইন্টেলিজেন্স, এই সব মিলে এটা। এর বাইরে আছে ডিজি র্যাব এবং আছে আমাদের ডিজি ডিজিএফআই। এখন কথা হইলো অপকর্মগুলো করছে ডিজি ডিজিএফআই, এই 5 জন ডিজি ডিজিএফআই এই কাজগুলি করছেন। সেনাপ্রধান এদেরকে আমি বলবো সুযোগ দিচ্ছেন পলায় যাওয়ার জন্য, ওনারাই তো করছেন। এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই ডাইরেক্টরগুলি সরাসরি আদেশ পান না শেখ হাসিনা থেকে অথবা তার দিকে থেকে, পেয়েছেন ডিজিএফআই আদেশের মাধ্যমে, অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে। আলটিমেটলি এরা এখন কট এবং ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে। এটাই তো সেনাপ্রধানের। আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে, উচ্চ বাক্য, পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে, কিছু করার নাই। সবাই, কেউ আইনের বাইরে না, প্রেসিডেন্ট আইনের বাইরে না। আমি তো বললাম জেনারেল লতিফ বিশাল লোক, অভিনীরুকে অস্ত্র দিয়েছিলেন, আপনারা যে মনে করেন এরশাদের সময়, তাকেও যেতে হয়েছে জেলে। জেনারেল হারুন এই আওয়ামী লীগের সরকার আমলে, ওনাকেও জেলে যেতে হয়েছে 71 সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা দীর্ঘ 15 বছর ভুলে গেছিলাম অনেক কিছুই। তারপরে বলবো এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না। এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কেউ কথা বলবেন না। এখন কথা নেওয়ার পরে এরা কথা বলবেন। তা আমি মনে করি তারা কোঅপারেট করুক, সত্যিকারের দোষী লোক, সত্যি লোকটা কে দোষী সেটা দেশবাসী জানতে চায়। এতটা দিন গেছে, দেখেন আইসিটি কোনো কাজ করে না। তাদের কি ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই 28 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো? আচ্ছা আমি তো বললাম মোটা দাগে আরমান ভাইকে আটকে রাখা হয়েছে গুম, খুন এখনো আসে নাই, গুম। যেমন ইলিয়াস আলীটা এখনো আসে নাই। এরকম অনেক খুন আছে, অনেক লোক মিসিং আছে। এই সংখ্যা কত হবে আমি জানি না। ম্যাক্সিমাম আমাদের সেনা অফিসার, পুলিশ আছে অল্প, ম্যাক্সিমামই সেনা অফিসার। এবং ডিজেভিতে যারা ছিলেন, দেখেন আজমি স্যার, আমি ছিলাম, মাইকেল চাকমা ছিল, ওই টাইমটা কাভার হয়ে গেছে। এখন ডিজিএফআই এর যে শুধুমাত্র সিটিআইবি কে ধরা হয়েছে, কিন্তু আরেকটা তো আইবি আছে যে আমাদের যারা নিছে, যার দায়িত্বে ছিলাম, তাদেরকে এখন আনা হয় নাই। এরা তো আসবে সবাই, এদের মুখ থেকে এখন বেরোবে, এরা কোনো কথা বলে নাই। এবং এদের ওই ডাইরেক্টর তো নিজে কোনো কাজ করে নাই, উনি আপনার অধীনস্থ কাউকে বলছেন, কর্নেলকে, কর্নেল আবার লেফটেন্যান্ট কর্নেল। একটা কমিটি টিম ছিল, কারা ছিল আমি তো জানতে চাই। আমাকে কে কে গুম করছিল, কে আমার গায়ে নির্যাতন করছিল, আমি তো জানতে চাই। এটা তো হজমদি অপারেশন হবে না। সুতরাং এই সংখ্যা কত দাঁড়াবে আমি জানি না। আর যদি আপনি বিচার 18 বছর ক্রস করলে আপনি বিচার পেতে বাধ্য, মাপ পাবেন না। কিন্তু সৈনিকেরটা আমি ধরলে তো ভাই আমি জানি না কত হবে, আল্লাহ মাপ রক্ষা করুক। আর দেখেন আমাদের আওয়ামী লীগের নেত্রী মায়ার যে 7 মার্ডার, ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই। ক্ষমতায় থাকার পরে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও সে সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায়। আর এখানে যদি সৈনিক টান দেওয়া হয়, আমি জানি এটা কত বড় যাবে। তারপর আমি শুনতেছিলাম হুমা খান অন্যরা কিছু একটা কনসিডার করা হবে, হয়তো সৈনিক মাপ দিলাম, বাট অফিসার তো মাপ দেওয়ার কোনো অবকাশ নাই। তাদের অনুশোচনা বোধ ছিল অনেক। একটা লোক মানে
আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে, আমরা যতটুকু পারি, কোনো কপারেট করে নাই। হবে না, এটা হবে না, সেই হবে না। আপনি বিশ্বাস করতে পারবেন না এদের মাথা উঁচু স্বভাব, মানে কতটা মানে বিরক্তকর, মানে এরা কাকে থ্রেট করে নাই, এরা কাকে থ্রেট করে নাই, আতঙ্কে থাকতো লোকজন। আমাকে প্রায় রেন্টু ভাই ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট, ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট, আজকে না হলো 50 জন রিং করছে, ক্যান্টনমেন্টের কি অবস্থা বুঝেন কি আতঙ্কে। তা আপনারা এগুলি করলেন, একের পর এক ভুল করে যাচ্ছেন। আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ, আপনি দিলেন ইয়ারে মাইরা কি বলে আমার নুরু ভাইকে দিলেন মাইর, তারপরে আপনি একের পর এর লোকে দেখা করেন, সর্বশেষ যে কাজটা করলেন মির্জা ফখরুল সাহেবের দেখা করলেন, এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট কথা বললেন, কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন, তো বিএনপিকে ডুবাইলেন। এখন তো আস্থা নাই আমাদের, এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না, এর মধ্যে একটা সুবিধা পাবে হয়তো কেউ। এখন এইগুলি তো সেনা প্রদান করছেন, উনি বারে বারে বলা হয়েছে আপনার ডিএমআই কে সরান, আপনার সিওএসইউ কে সরান, উনি সরান নাই। উনি জেনারেল কি করলেন, এই যে দেখেন কোর কমিটিতে ছিলেন ডিজিএনএসআই, তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে, ওখান থেকে সরাই আয় না 19 ডিপ ঘাটেলে দেওয়া হয়েছে। এটা কি মনে হয় আপনার, এটা কি মনে হয় আপনার যে উনি এই অপরাধটাকে উনি ওন করেন? কোর কমিটিতে ছিলেন এনআইসিতে, উনি তো অ্যারেস্ট হবেন না, হওয়ার তো কোনো কারণ নাই। আপনি দেখেন বিডিআর ওই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল, ওকে যখন জিজ্ঞেস করা হবে কার আদেশে আপনি এসেছিলেন, ও বলবে মিনিমাম বলবে যে ডাইরেক্টর অপারেশন, অর্থাৎ একজন ব্রিগেডিয়ার। ডাইরেক্টর অপারেশন ধরলে কে বলবে ডিজি বিডিআর। আপনি খালি দেখেন ইলিয়াস ভাই কত আসবে, আমরা এরকম চোখ বন্ধ করে কাজ করলে তো হবে না। আপনার যা বলছে তাই করছেন, খেয়াল ছিল না। ইলিয়াস ভাই একটু খালি একটা কথা বলি, মনে করেন না, আমি গুম হয়েছি যখন আমি আতঙ্কে থাকতাম আমার বাচ্চারা কি করতেছে বাসায়। আমার মা আমার বাসায় ছিল, আমার মাকে মেসেজ দিচ্ছে আমার খালারা, তোমার ছেলে মারা গেছে, আল্লাহ আল্লাহ করো। আমার বউ বিভিন্ন জায়গায় জোরাজোরি করতো, আমার মা খেপে গেছে, তোমাদের বলে আল্লাহ আল্লাহ করতে বেস্ট নসিব করার জন্য তোমরা এই কাজ করতেছো। ধরা দেওয়া হলো, আমাকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে ফেলতেছে। বাচ্চারা বাইরে গেলে পাগলগুলি খুঁজতো, গোনা গোনা দেখতো কেউ বসে আছে কিনা। আমি যে ভালো খাবারগুলি খাইতাম কেউ খাইতে পারে নাই। এই অনুশোচনা বোধ বলছি আমি অনেক জায়গায়, তার ফিল করে নাই। আমি জানি আছে কি কষ্ট হবে ভাবিদের, এই জেলখানা যাবে কি অত্যাচার করে অনাচার করে জেল কর্মীরা, জেলাররা। জেলের মধ্যে মামুন খালেদ আমাকে মারতে চাইছে জেএমবি দিয়ে, আল্লাহ তো মানে ঘুমায় নাই, উনি দেখেন সব, আমি দেখতেছি। আমি যে ফিরে আইছি মা বিশ্বাস করতেছে না, আমার মিসেস মোবাইলে বলতেছে ফিরে আইছে, বিশ্বাসই করতেছে না। আমার রাগ করে বাসা থেকে চলে গেছে আমার বোনের বাসায়, যে কেন কথা শুনতেছে না, আমার বউ কেন বাইরে বাইরে ঘুরতেছে। তা আমরা কোন জায়গায় গেছিলাম, আমি আমার বাচ্চাদেরকে কোলে, আমার ফেসবুকে দেখবেন বাচ্চা আমার কোলে, বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর। এমন একটা শেষ কথা বলি ভাই, এই আর্মি স্যার বলছে এতদিন সেনাপ্রধান আমার ছাত্র ছিল, গতকাল পরশুদিন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনার পেনশনে কি অবস্থা, কত টাকা পাইছেন? স্যার বলে আমি কিছু পাইনি। আমি কি বলেন স্যার? দেখো আমাকে এত কিছু বলছে, পরে আমারে বাধ্যতামূলক অবসর দেখাইছে। যখন আমি আপত্তি তুললাম কেন, তখন করছে অকালীন অবসর। বুঝেন অকারে ফাইললামি, অকারে ফাইললামি বুঝেন, মানে সে বলতে চাচ্ছে আপনি যা করা হয়েছে। আজমি ভাইরে আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দের মানুষ, বাট এটা শুনে খুব ভালো লাগতেছে। ছিল ভাই, হার পর্যায়ে পড়ে গেছে, ওয়াকারকে চেনার দরকার আছে, ওয়াকারকে আমিও চিনতে পারিনি। তার লাজ লজ্জা নাই, সে মনে করে যা হয়েছে ঠিক হয়েছে। সে বিডিআর কেসে জড়িত ছিল না, আমি তো জানি, বিডিআর হাকিম আমাকে বলছে, আমি জাহিদ বলে তার ধরছিলাম কেন আপনি কাজ করেন নাই, ও অকার করতে মানা করছে। এগুলি বলতে চাইছি, তাকে সেভ করতে চাইছি। দেখেন ভাই, আমি প্রথম থেকে চাইছি সেনাবাহিনী আমাদের একটা ইনস্টিটিউশন, সেনাপ্রধান আমাদের ইনস্টিটিউশন, যে অপমানিত করবো না যতক্ষণ পারি। বাট সেটা তাকে কিন্তু বিডিআর কমিশনে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে তো 2S হিসাবে, তার তো 2S হিসাবে তার ই থাকতে হবে।
ব্রিগেডিয়ার আনোয়ার, সবাই তো তাকে দোষ দিয়ে। জি। আমি ইভেন ওয়াকারকে বলছি যে ওয়াকার তুমি এটা করো না, এটা করো না, এটা করো না। আমি তাকে বলছি যাই দেখো, আমাকে বললো আপনি স্যার কোন প্যাকেজ নেবেন, আমি কোনো প্যাকেজ না, সবারটা একসাথে করবা। অদ্যাবধি ভাই কিছু হয়নি, এখন আমার বরখাস্ত উঠে নাই। আল্লাহ অশেষ রহমত, আমি রাইট ট্র্যাকে ছিলাম, নাহলে আমারও ওয়াকারের অবসর দিত। মানে এটা হলো ওয়াকার, মানে সে এখনো আওয়ামী চেতনা ধারণ করে। এত কিছু করার পরও সে কি মনে করে আমি জানি না। আপনি মনে আছে বিএনপির সময় আইজিপি ছিল একজন, ওই সালাম নিয়ে সমস্যা হয়েছিল, সেলুট নিয়ে পুলিশের 1,000 টাকা দণ্ড দেওয়া হয়েছিল, অটোমেটিক অবসর। এখন কালকে যদি আদালত ডাকে ডিপিএস বা এজি কে, কেন কার্যকরী গ্রহণ করা হয় নাই, 1,000 টাকা দণ্ড, আল্লাহ না করুক, শুধু হয়ে যাবে। আমরা আইন যে কত বড় ভুলে গেছেন। আমি এটুক বলি শেষ করব, বাট আমি মনে করি দেশের সম্মান অর্জন, এই ভাই ইলিয়াস ভাই এটাও সত্য কথা, যেই হাবিলদারটা আমার গায়ে ঘুষি মারছে, আমাকে চট থাপড় মারছে, লাথি মারছে, সে কিভাবে সেনাবাহিনী থাকবে? তাকে ডর না দেন, সেনাবাহিনী থেকে উচিত ছিল তাকে বের করে দেন। সে গল্প করে বেড়াবে, আরে সালে কর্নেলে মেরে আইছি আমি, সবার সাথেই ব্যবহার করছে। এই এমওডিসি আমার সাথে, সে কিভাবে চাকরি করে, এটা তো আমার না যাবে না। তা আমার প্রথম গুমটা এখনো শুরু হয়নি ভাই, 16 সাল থেকে শুরু হয়েছে মূলত। হতাশ হওয়ার কিছু নাই, অনেক বেরোবে, অনেক বেরোবে ইনশাল্লাহ।